স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পাঠ্য বইয়ের ৩ নম্বর অধ্যায় মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এই অধ্যায়টির প্রথম 4 পাতা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এক্ষেত্রে আমি প্রত্যেকটা লাইন ধরে তোমাদেরকে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝিয়ে দেব এবং টেক্সট বইয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নের রায়মার্টিন থেকে সমাধান আলোচনা করে দেব এবং আরও কিছু এক্সট্রা প্রশ্ন যদি প্রয়োজন হয় তাহলে সেগুলোরও সমাধান তোমাদের দেখিয়ে দেব। সবার প্রথমেই রয়েছে ধাতু ও অধাতু। আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলি দেখতে পাই সেগুলিকে আমরা সাধারণভাবে বস্তু বলে থাকি। আবার এই বস্তুর মধ্যে যে উপাদান আছে তা হলো পদার্থ। সুতরাং এই যে ধরো তোমাদের বইটা, যে বইটা থেকে আমি তোমাদের পড়াচ্ছি, এই বইটা হচ্ছে একটা বস্তু, আর এই বইয়ের প্রত্যেকটা পাতা যেগুলো কাগজ দিয়ে তৈরি হয়েছে সেগুলো হলো পদার্থ। সুতরাং বস্তুর মধ্যে যে উপাদান আছে তা হলো পদার্থ। আমাদের রোজকার ব্যবহারের কিছু জিনিসের কথা মনে করো, যেমন লোহার আলমারি। লোহার আলমারিটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। সুতরাং লোহার আলমারিটা হয়ে গেল বস্তু, কিন্তু লোহাটা হয়ে গেল পদার্থ। একইভাবে প্লাস্টিকের মগ বালতি প্লাস্টিক থেকে তৈরি, তার মানে মগ বা বালতি এগুলো হয়ে গেল বস্তু, কিন্তু ওগুলো যে প্লাস্টিক থেকে তৈরি হয়েছে সেই প্লাস্টিকটা হয়ে গেল পদার্থ। লোহা, প্লাস্টিক এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তেমনি জল, সর্ষের তেল, কাশির সিরাপ এগুলো হচ্ছে তরল পদার্থ। আবার বায়ুতে বিভিন্ন যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, যেমন ধূপের ধোঁয়া বা গাড়ির ধোঁয়াতে বিভিন্ন গ্যাসের সঙ্গে মিশে আছে বিভিন্ন কঠিন কণা, তাহলে এই যে ধোঁয়া, এই ধোঁয়াটা হয়ে যাচ্ছে গ্যাসীয় পদার্থ। এছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি যে সমস্ত গ্যাসগুলো এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। এরপর তাহলে দেখা যাচ্ছে কি পদার্থের নানা অবস্থা আছে, তার মধ্যে মুখ্যত হচ্ছে 3টি অবস্থা, যেটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। এরপর আমরা হাতে কলমে কিছু প্র্যাকটিক্যাল দেখে নেব। একটা 1 টাকার বা 2 টাকার কয়েন যদি হাত থেকে সিমেন্টের মেঝেতে পড়ে কেমন শব্দ শুনতে পাও? এক টুকরো কাঠকয়লা একই জায়গায় ফেলে দেখো কেমন শব্দ তৈরি হয়? হাত থেকে পড়ার পর কয়েনের আকার বা আকৃতির কি কোনো পরিবর্তন দেখতে পাও? কাঠকয়লা ফেলে তার আকার আকৃতির পরিবর্তন কি একই রকম হয়? আচ্ছা, এক্ষেত্রে দেখো, যখন 1 টাকা বা 2 টাকার কয়েনটা হাত থেকে ফেলা হয় তখন একটি ধাতব শব্দ উৎপন্ন হয়, এটি ভাঙে না বা বাঁকেও না। অন্যদিকে যখন কাঠকয়লার টুকরোটা হাত থেকে ফেলা হবে তখন কাঠকয়লার টুকরোটা পড়ার পর সেটা ভেঙে যাবে এবং এতে কোনো ধাতব শব্দ উৎপন্ন হবে না। কী কী জিনিসে আঘাত করলে এইরকম শব্দ তৈরি হয় যাদের বাঁকানো যায় ও পাতলা পাতে পরিণত করা যায়? এরকম কয়েকটি পদার্থের উদাহরণ নিচের তালিকায় লেখো। আবার আঘাত করলে এরকম শব্দ হবে না, গুঁড়ো হয়ে যাবে না, এমন কয়েকটি জিনিসেরও নাম লেখো। দেখো, এখানে রয়েছে কেমন জিনিস আঘাত করলে ঢং করে শব্দ হয়, বাঁকানো যায় ও পাতলা পাতে পরিণত হয়। এরকম পদার্থের নাম হলো ধাতু, এদেরকে ধাতু বলে। যেমন লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, রূপো ইত্যাদি সমস্ত হতে পারে। আবার আঘাত করলে কোনো রকম ঢং শব্দ হয় না, গুঁড়ো হয়ে যায়, তাদেরকে অধাতু বলে, যেমন কাঠকয়লা, প্লাস্টিক ইত্যাদি। এরপর তোমাদের পরিচিত কয়েকটা কঠিন পদার্থের আরও কয়েকটা ধর্ম কিভাবে বোঝা যাবে তার জন্য নিচের পরীক্ষাগুলো করো। প্রথমে করে দেখতে বলেছে কি, দেখো 1-এর দাগে 2 টুকরো তামার তার, 2টো ছোট পেরেক, একটি ব্যাটারি ও একটি হোল্ডার সহ বাল্ব নাও। এবার ছবির মতো করে তাদের জোড়া লাগাও, যা ঘটতে দেখছো তা লেখো। এই যে দেখতে পাচ্ছ সিস্টেমটা, এখানে কি রয়েছে না, একটা বাল্ব রয়েছে, 2টো তামার তার রয়েছে, 2টো ছোট ছোট পেরেক রয়েছে এবং একটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির সাহায্যে এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এবং পেরেক যেহেতু লোহার তৈরি তাই পেরেকের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, গিয়ে দেখো এই বাল্বটা জ্বলছে, ওই জন্য এখানে হলুদ কালার করে দেওয়া আছে, বোঝানো হচ্ছে যে বাল্বটা জ্বলছে। এবার একটা পেরেক খুলে নাও ও তার জায়গায় একটা সরু লম্বা কাঠকয়লার টুকরো ছবির মতো করে জোড়া লাগাও। আগের ঘটনা ও এখনকার ঘটনার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নিচের সারণীটি পূর্ণ করো। যখন পেরেকের বদলে এখানে দেখো কাঠকয়লার টুকরোটা দেওয়া হয়েছে তখন কিন্তু বাল্বটা আর জ্বলছে না। যখন লোহার পেরেক জোড়া ছিল কি দেখতে পেলে না, বাল্বটি জ্বলে উঠল। কেন এমন হলো বলে মনে হয়? বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ যায় কার্বন, লোহা ইত্যাদি তড়িতের সুপরিবাহী বলে।
অন্যদিকে যখন লোহার পেরেকের বদলে কাঠকয়লার টুকরো জোড়া হলো তখন বাল্বটি জ্বলে উঠল না, কারণ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ যায় না। কারণ হচ্ছে কাঠকয়লা, প্লাস্টিক এগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাহলে এরপর আমরা চলে আসব নিচের যে করে দেখোটা আছে সেখানে। এখানে বলেছে 1 দাগে একটি স্টিলের সাধারণ চামচের একটি প্রান্ত একটি জ্বলন্ত মোমবাতির শিখার মধ্যে কিছুক্ষণ ধরে রাখার পর তোমার অনুভূতি কেমন হবে তা নিচে লেখো। আচ্ছা, এখানে একটা মোমবাতি জ্বলছে, তুমি একটা স্টিলের চামচ দিয়ে ধরে আছো, তো কী হবে, আস্তে আস্তে স্টিলের চামচটা গরম হতে 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 তোমার হাতে পর্যন্ত গিয়ে তাপটা পৌঁছে যাবে, অর্থাৎ তোমার হাতে গরম অনুভূত হবে। একইভাবে প্লাস্টিকের হাতল লাগানো একটি স্টিলের চামচ মোমবাতির আগুনে ধরলে তোমার কেমন অনুভূতি হবে? এরকমই কি অনুভূতি হবে? না, এক্ষেত্রে যদি তুমি মোমবাতির কাছে প্লাস্টিকের হাতলওয়ালা চামচ নিয়ে যাও তাহলে চামচটা তো গরম হবে, কিন্তু এ পর্যন্ত তাপ আসবে, এরপর থেকে তাপ আসবে না, কারণ এখানে স্টিল তাপের সুপরিবাহী কিন্তু প্লাস্টিক তাপের কুপরিবাহী, তাই তোমার হাত পর্যন্ত কিন্তু তাপটা গিয়ে পৌঁছাতে পারবে না। এবার আমরা নিচের বক্সটাকে সলভ করব। যখন আগুনে ধরা হলো স্টিলের চামচ, হাতে খুব দ্রুত গরম লাগলো। কেন এমন অনুভূতি হলো বলে তোমার মনে হয়? কারণ স্টিল তাপের সুপরিবাহী, তাই হাতে গরম লেগেছে। অন্যদিকে প্লাস্টিকের হাতল লাগানো স্টিলের চামচ যখন তুমি নিয়েছিলে, কি অনুভব করলে? হাতে গরম লাগলো না, তার কারণ প্লাস্টিক তাপের কুপরিবাহী। পরেরটা, 3টে পরিষ্কার বাসন, একটি স্টিলের থালা, পেতলের রেকাবি ও একটা অ্যালুমিনিয়ামের বাটি রোদ্দুরে ধরো। সূর্যের আলো এই 3টে জিনিসের ওপর কেমন দেখাচ্ছে তা লক্ষ্য করো। মিনিট 5 এভাবে ধরে রাখার পর পাত্রের পিছনের পিঠে হাত দিয়ে তাদের তাপমাত্রার পরিবর্তন বোঝার চেষ্টা করো। তোমরা যা দেখছো তার মিল বা অমিল নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। একটি প্লাস্টিকের তৈরি বাটি রোদ্দুরে ধরলেও কি একই ঘটনা দেখতে পাবে? আচ্ছা, এবার আমরা বিশ্লেষণটা দেখে নেব। কিসের তৈরি জিনিস রোদ্দুরে ধরলে কি হয়? প্রথমে স্টিলের থালা, যখন রোদ্দুরে ধরা হবে গরম অনুভূত হবে, কারণ ধাতু তাপের সুপরিবাহী। পেতলের রেকাবি, এটিও রোদ্দুরে ধরলে গরম অনুভূত হবে, কারণ ধাতু তাপের সুপরিবাহী। অন্যদিকে অ্যালুমিনিয়ামের বাটিও যদি তুমি রোদ্দুরে ধরো তাহলেও গরম অনুভূত হবে, কারণ অ্যালুমিনিয়ামও ধাতু এবং যেহেতু ধাতু তাপের সুপরিবাহী। অন্যদিকে যখন প্লাস্টিকের বাটিটাকে ধরা হবে তখন গরম অনুভূত হবে না, কারণ অধাতু তাপের কুপরিবাহী। আর প্লাস্টিক, কাঠ, কয়লা এগুলো তো অধাতু, আমরা আগেই পড়ে নিয়েছি, তাই গরম অনুভূত হবে না। তাহলে তুমি যদি কখনো কামারশালায় যাও, কি দেখতে পাবে? দেখা যাবে যে বিভিন্ন আকারের লোহা গরম করে তাকে পিটিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এইসব কাজ করার জন্য লোহাকেই কেন বেছে নেওয়া হলো? নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। তার কারণ হচ্ছে লোহা ধাতু এবং লোহার প্রসারণশীলতা অনেক বেশি, তাই জন্যই কিন্তু লোহাকে ব্যবহার করা হয়। কাঠকয়লা বা প্লাস্টিককে গরম করে বা পিটিয়ে কি একই রকম কাজ করা যাবে? যাবে না, কারণ কাঠকয়লা বা প্লাস্টিকের মধ্যে লোহার মতো এরকম গুণ নেই। যদি আমরা কাঠকয়লা বা প্লাস্টিককে গরম করি তাহলে কিন্তু সেগুলো প্রসারিত হয় না, অর্থাৎ পাতে পরিণত হবে না, সেটা কিন্তু ভেঙে গুঁড়িয়ে যাবে। এবার দেখো, তাহলে আমরা দেখতে পেলাম কি লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল ইত্যাদির কতগুলো সাধারণ ধর্ম আছে। এই ধর্মগুলো কী কী? নাম্বার 1, এদের ওপরের তলে আলো পড়লে চকচক করে, আমরা এইমাত্র দেখলাম। এদের আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ উৎপন্ন হয়। এদের একটা ধার গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়, কারণ এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। এই জন্যই লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থগুলোকে বলা হয় ধাতু। আর অন্যদিকে কাঠকয়লার মতো পদার্থগুলো হলো অধাতু। কাঠকয়লা ছাড়াও আরও একটা অধাতুর নাম তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি কিন্তু তোমাদের অলরেডি পড়িয়েছি। এরপর আমরা চলে আসছি নিচে। এখানে কিন্তু বেশ কতগুলো শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। যেমন ধাতুগুলোর সাধারণত প্রকৃতি কীরকম হয়? কঠিন। পারদ এমন একটা ধাতু যে কিন্তু তরল পদার্থ। হয়তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন এলো একটি তরল ধাতুর নাম লেখো, তখন কিন্তু উত্তর হবে পারদ। অধাতুগুলো সাধারণত কঠিন, তরল, গ্যাসীয় যা কিছু হতে পারে। তবে গ্রাফাইট অধাতু হলেও মনে রাখবে তাপ ও তড়িতের সুপরিবাহী। অর্থাৎ তোমাদের এরকম একটা প্রশ্ন দিল যে তাপ ও তড়িতের সুপরিবাহী একটা অধাতুর নাম লেখো, তখন লিখতে হবে কিন্তু গ্রাফাইট। ব্রোমিন হচ্ছে মনে রাখবে তরল অধাতু, একটা তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। আর হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী, হিরের মধ্য দিয়ে তাপ যায়, কিন্তু মনে রাখবে তড়িৎ যেতে পারে না। যদিও হিরে অধাতু, তবুও তাপকে পরিবহন করার ক্ষমতা হিরের মধ্যে রয়েছে।
নিচে তোমার চেনা কতগুলো পদার্থের নাম দেওয়া হলো, নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সাধারণ ধর্ম কী কী হতে পারে সেগুলো লেখো। কোনগুলো ধাতু আর কোনগুলো অধাতু তা চিহ্নিত করো। সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, গন্ধক, দস্তা, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা, ধর্মের মিল আছে এমন পদার্থের নাম। সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, দস্তা। কী কী ধর্মের মিল দেখা যায়? আলোতে পিটলে চকচক করে, পিটলে শব্দ হয়, পাতে পরিণত হয়, তাপের সুপরিবাহী। এই রকম পদার্থগুলোকে ধাতু বলা হয়। অন্যদিকে গন্ধক, নাইট্রোজেন, অক্সিজেন এদের আলোতে চকচক করে না, পিটলে শব্দ হয় না, পাতে পরিণত হয় না, তাপের কুপরিবাহী। এদেরকে বলা হয় অধাতু। এরপর দেখো আমরা চলে আসছি পরের পার্টে, বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। আমরা জানি যে বাতাসের মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস। এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্যাসীয় পদার্থ। আচ্ছা, যদি দুধকে ফোটানো হয় তাহলে দেখবে দুধ ক্রমশ ঘন হতে থাকে। কেন? দুধ থেকে কি বেরিয়ে ঘন হয়? দুধ থেকে জল বেরিয়ে যায়, মনে রাখবে। ওই জন্য আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যায়। ফোটানো দুধের ওপর একটা থালা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তুললে কি দেখতে পাও? তার গায়ে বিন্দু বিন্দু জলকণা জমেছে। এই জলটা কোথা থেকে এলো বলো তো? ফোটানো দুধ থেকেই অবশ্যই জলটা এসছে, কারণ দুধ ঘন হওয়ার সময় তার মধ্যে থাকা জলের পরিমাণ কমে যায়। সুতরাং আমরা বলতে পারি যে বাতাস বা দুধের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে, কারণ দুধের মধ্যে জল ছাড়াও আরও কিছু মিশে থাকে, তাই জন্য দুধের রঙটা সাদা হয়। তাহলে দুধ থেকে জল বেরিয়ে যাওয়ার পরেও দুধে কিন্তু কিছু একটা পদার্থ থাকছে। সুতরাং দুধ কেবলমাত্র জল দিয়ে তৈরি হয় না, বা বাতাস কেবলমাত্র অক্সিজেন গ্যাস দিয়ে তৈরি হয় না, এরা একাধিক পদার্থ দিয়ে তৈরি হয়, তাই এদেরকে বলা হয় মিশ্র পদার্থ। এবার দেখো, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় মিশ্র পদার্থ কাকে বলে, তাহলে বলবে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে সেই পদার্থকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলে। যেমন বায়ু, ধোঁয়া, চিনি ও জলের মিশ্রণ ইত্যাদি। এছাড়াও আমরা দেখলাম কি দুধ। তাহলে একটা কাঁচের গ্লাসে জল নাও, তার মধ্যে 1 চামচ নুন গুলে দাও, এরপর তার মধ্যে আরও 1 চামচ করে নুন 3-4 বার গোলার চেষ্টা করো। প্রথমবারের সঙ্গে শেষবার তৈরি হওয়া দ্রবণের নোনাভাবের কোনো পরিবর্তন ঘটছে কিনা লক্ষ্য করো। অবশ্যই প্রথমবারের তুলনায় পরবর্তীবার যে বেশি করে নুন মেশানো হচ্ছে, সেক্ষেত্রে কী হবে? প্রথমবারের যতটা নোনাভাব থাকবে, শেষের বারে তার থেকে অনেক বেশি বা নোনাভাব থাকবে। তোমার পরিচিত কয়েকটি পদার্থের নাম নিচে দেওয়া হলো, এদের মধ্যে কোনগুলি মিশ্র পদার্থ তা চিনে নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। চিনির শরবত, ঠান্ডা পানীয়, মধু, বাজির মশলা, লোহার রং, গন্ধক, লোহা, জল, নুন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, চিনি। এদের মধ্যে মিশ্র পদার্থগুলি হলো চিনির শরবত, ঠান্ডা পানীয়, বাজির মশলা, লোহার রং, বায়ু। আর বিশুদ্ধ পদার্থ হলো মধু, গন্ধক, লোহা, জল, নুন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, চিনি। এরপর আমরা চলে আসছি বিশুদ্ধ পদার্থ কি। যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তাদেরকে বিশুদ্ধ পদার্থ বলে। লোহা ও জল দুটোই বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ? লোহা প্রকৃতপক্ষে মৌলিক পদার্থ, কারণ লোহাকে বিশ্লেষণ করলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। কিন্তু জল প্রকৃতপক্ষে যৌগিক পদার্থ, কারণ জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পাওয়া যায়। তারা উভয়েই বিশুদ্ধ পদার্থ হলেও একই রকম পদার্থ কিন্তু হলো না। তাহলে বিশুদ্ধ পদার্থ কাকে বলে? যে পদার্থ শুধুমাত্র একটি পদার্থের দ্বারা গঠিত, অর্থাৎ যার মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না, তাদেরকে বিশুদ্ধ পদার্থ বলে। যেমন বিশুদ্ধ জল, লোহা ইত্যাদি। আর এই তালিকার মধ্যে যে বিশুদ্ধ পদার্থগুলো রয়েছে তাদের আমি আগেই চিহ্নিত করে দিয়েছি: মধু, গন্ধক, লোহা, জল, নুন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর চিনি। তো আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।